সবাই একবার আলহামদুলিল্লাহ পড়েন। এটা একটা স্থায়ী সমাধান। এখন থেকে শিক্ষক নিয়োগে কোটা প্রয়োগ হচ্ছিল এই কোটা মুভমেন্টের পরেও, তো সেই প্রয়োগ অনুসারে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের উপদেষ্টা বিধান রঞ্জন রায় আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের পরামর্শে 84% কোটায় শিক্ষক নিয়োগ দিয়েছিল তৃতীয় ধাপে, যেটা চট্টগ্রাম অঞ্চলের নিয়োগ। এই ফলাফলের ফলে যারা মেধাবী তারা বাদ পড়ছিল। আর মেধাবীরা বাদ পড়া মানে কি, আমাদের সন্তান যারা লেখাপড়া করবে তারা যোগ্য শিক্ষক পাবে না। এটা একটা ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে, আমাদের মেধার বিপ্লবের বিরুদ্ধে। সেই সিদ্ধান্ত আমরা চ্যালেঞ্জ করেছিলাম। আমাদের 30 পরীক্ষার্থী ভাই, তাদেরকে দিয়ে রিট করানো হয় এবং সেই রিটে ফলাফল দেয় যে এটা মেধায় নিয়োগ দিতে হবে, কোটায় নিয়োগ হবে না। পরবর্তীতে উপদেষ্টা বিধান রঞ্জন রায় স্যার তিনি আবারও আপিল করেন যে এই রায় উনি মানেন না, উনি কোটায় নিয়োগ দিতে চান। আমাদের কাছে খবর আছে উপদেষ্টা বিধান রঞ্জন রায় তিনি আইন উপদেষ্টার কাছ থেকে আইনি পরামর্শ নেন কোটায় নিয়োগ দেওয়ার জন্য। শুধু তাই নয়, আরও অপ্রাপর যে তরুণ উপদেষ্টারা আছে তারাও এই বিষয়ে মত দেয় যে এই নিয়োগটা কোটায় হোক। আমি ধিক্কার জানাই তাদের এই সিদ্ধান্তকে। আমরা শপথ করে বলেছিলাম আর একটা নিয়োগও আমরা কোটায় হতে দেব না, এবং হুমকি প্রদান করা আমরা করেছি। আমরা বলেছি যে যদি এটা নিয়োগ দেয় তাহলে আমরা একটা দফা করব, দরকার হলে উপদেষ্টাদের পদত্যাগ চাইব আমরা, এরকম হুমকিও দিয়েছি। তো হাইকোর্ট, উচ্চ আদালত, আপিল বিভাগ সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। আপনারা আজকে ছাত্রদের পক্ষ অবলম্বন করেছেন। যোগ্য শিক্ষক কেন প্রয়োজন বলেন? আজকে আপনারা যারা অনার্স মাস্টার্স করেছেন, ভালো ইংরেজি পারেন না, ভালো অঙ্ক পারেন না, কোনো মতে লেখাপড়াটা পাশ করেছেন, আপনার যে অযোগ্যতা, অদক্ষতা, আপনার খারাপ লাগে না যে আপনিও যদি একজন ভালো শিক্ষক পেতেন তাহলে আপনি ভালো রিডিং পড়তে পারতেন? আজকে অনার্স শেষ করেও ভালো রিডিং পড়তে পারেন না। এটা কিন্তু শুধু এই জন্য আপনি একজন ভালো শিক্ষক আপনার কপালে জোটে নাই। হ্যাঁ, ভালো শিক্ষক, আমি রিডিং পড়তে পারি ভালোভাবে, তার মানে আমার শিক্ষক আমাকে ভালোভাবে শিখিয়েছিল, আপনার শিক্ষক আপনাকে শেখায়নি। আপনি ইংরেজি একটা বানান পারেন না, তার মানে আপনি ভালো শিক্ষক পাননি, ভালো গাইড পান নাই। তো এগুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সন্তানদেরকে পঙ্গু করার জন্য, মেধায় পঙ্গু, বুদ্ধিতে পঙ্গু, জ্ঞানে পঙ্গু করার জন্য গ্রামে গ্রামে যে স্কুলগুলো রয়েছে সেগুলোতে এইরকমভাবে 84% কোটায় নিয়োগ দেওয়ার একটা নকশা আঁকে। এখানে আরো অনেক বিষয় রয়েছে, অনেক ষড়যন্ত্র আছে। সেই ষড়যন্ত্রগুলো মুখ দিয়ে বললে অনেক খারাপভাবে বলবে। তো আমাদের শিক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্র। আপনারা এই লাইভটা শেয়ার করে দেন, সবাই নিজের টাইম লাইনে দিয়ে রাখেন। হ্যাঁ, শুধু শুনেন, আমাদের 65% শিক্ষার্থী না বাংলা রিডিং পড়তে পারে না। কেন জানেন? একটা ভালো গাইড পায় না দেখে। আমি আমার সন্তানকে স্কুলে দেব, সেখানে ভালো মেন্টর থাকবে না, এটা কি হয় নাকি? আপনি আপনার বাড়িতে একজন প্রাইভেট টিউটর দিবেন, আপনি একটু যাচাই করে নেবেন না সে ভালো পড়াতে পারে কিনা, তাই না? কিন্তু এটাতে মানে কোটায় নিয়োগ দেওয়া হচ্ছে। যারা কোটায় নিয়োগ পেয়েছিল তারা কান্নাকাটি করবেন। আপনাকেই বলছি, আপনি যে কোটায় নিয়োগ পেয়েছেন, মেধাবী না হয়েও, যোগ্য না হয়েও, আপনি আপনার সন্তানের জন্য একজন ভালো শিক্ষক খুঁজবেন। আপনি তো নিজেই আপনার সন্তানকে পড়াবেন না, আপনি চাইবেন বেস্ট একটা শিক্ষক নিয়ে আসার জন্য, তাই না? শিক্ষক এই পদটা আসলে রুটি রুজির বিষয় না, এইটা জাতির ভবিষ্যৎ, জাতি গঠনের একটা মেরামতের একটা জায়গা। আপনারা কেউ একজন ভুয়া ডাক্তার দিয়ে দাঁতের চিকিৎসা করাবেন, লিভারের চিকিৎসা করাবেন? আপনারা করাবেন না। তো আমরা এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি এটা যেন না হয়। খুব বাজে একটা অবস্থা। পোষ্য কোটা, মানে শিক্ষক হিসেবে চাকরি পেয়েছে, তার সন্তানকে আবার কোটা দিয়ে নিয়োগ দিতে হবে। শিক্ষক সে তো তার সন্তানকে বেস্ট শিক্ষা দেবে, তার জন্য আমার কোটা কেন প্রয়োজন? কোটা প্রয়োজন হবে কৃষকের সন্তান, দিনমজুরের সন্তানকে লেখাপড়া করাতে পারে নাই, মনোযোগ দিতে পারে নাই, কাজকর্ম, অভাব অনটনের কারণে
তারা অগ্রাধিকার পাবে, কিন্তু না, শিক্ষকের সন্তানরাই 20% পোষ্য কোটা পাবে। আমরা এগুলো নিয়ে নিয়মিতভাবে প্রতিবাদ করেছি, লড়াই করেছি। আর আমরা আমাদের অ্যাক্টিভিজমের একটা ধরন এবং স্টাইল, যে আমরা লেগে থাকি অন্যান্য রাজনৈতিক প্রক্রিয়া আর আমাদের চেষ্টা একরকম না। আমরা নিজের মনের মধ্যে চরম জেদ ধারণ করি অন্যায়ের বিরুদ্ধে। আমরা এই জেদকে শক্তিতে রূপান্তরিত করি, যে আমরা এটা হতে দেব না। এটা আমাদের অ্যাক্টিভিজম, এটা আমাদের রাজনীতি। আমাদের রাজনীতি থেকে আমরা এটা কখনোই ছাড়ি না। বিমান ভাড়া নিয়ে সমস্যা চলছে। গতকালকে এই দেখেন, আমার হাতের আঙ্গুল আমার ফুলে গেছে, কালো হয়ে, এই হাতের এই অংশ কালো হয়ে আছে পর্যন্ত, ঠিক আছে। এটা তো আমরা ছাড়ি নাই। আমরা বিকেলবেলা আবার প্রেস ব্রিফিং করেছি। আমাদের কিছু সমস্যা আছে যেগুলো সমাধান করা খুবই জরুরি ভাই, খুবই জরুরি। এগুলো সমাধান না করলে দেশ থাকে না, হ্যাঁ, অস্তিত্ব থাকে না, ন্যায় থাকে না। বিমান ভাড়া নিয়ে প্রবাসীদের এত কষ্ট, এত সমস্যা হচ্ছে, কেউ গুরুত্ব দিচ্ছে না আমাদের কথা। আমাদের কথা এটা যে আমরা এটা লেগে থাকবই, এটা সমাধান করতেই হবে। এইরকম ভাবে উচ্চ বিমান ভাড়া চালু থাকলে প্রবাসীদের সংসার ভেঙে যাবে। অনেকে এটাকে বুঝতেছে না যে বিমান ভাড়া বাড়লে কেন সংসার ভেঙে যাবে। হ্যাঁ, দিনের পর দিন পরিবার ছাড়া থাকে, সংসার ভেঙে যাবে না? হ্যাঁ, সংসার ভেঙে যাচ্ছে না? যাচ্ছে। যদি অল্প বিমান ভাড়া হতো, সহজ হতো, তাহলে 6 মাসে একবার দেশে আসতে পারতো, পরিবারকে দেখে যেতে পারতো। আসতে পারে না, 5 বছর আসতে পারে না, 6 বছর আসতে পারে না। অনেক প্রবাসী ভাইরা মামলা টামলার কারণে আসতে পারেনি। তারা আশা করেছিল গণ অভ্যুত্থানের পরে দেশে আসবে, কিন্তু গণ অভ্যুত্থানের পরে বিমান ভাড়া যেভাবে বেড়েছে, এটা বলা বাহুল্য যে তারা দক্ষতার পরিচয় দেয়নি, অথবা তারা নিজেরাই চৌর্যবৃত্তিতে জড়িয়ে পড়েছে, তারা নিজেরাই দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, তারা নিজেরাই কমিশন ভিত্তিতে জড়িয়ে পড়েছে। জড়িয়ে পড়ে বিমান ভাড়া নিয়ন্ত্রণের মধ্যে নাই। এই প্রশ্নের জবাব কার কাছে চাইবো? কে এই জবাব দিতে বাধ্য যে একজন প্রবাসীর বিমান ভাড়া বেড়ে গেল কেন? কেন সে সরকারি বিমান এয়ারলাইন্সে টিকিট কাটতে পারে না? কেন পারে না? কেন এগুলো লক করা? এগুলোর উত্তর কেউ দিতে পারবে? কার কাছে চাইবো উত্তর? এক্স্যাক্টলি চোখে পড়ে যে আসিফ নজরুল স্যারের দিকে, প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এক্স্যাক্টলি চোখ পড়ে ইউনূস স্যারের দিকে। ইউনূস স্যারের নিজের মন্ত্রণালয় হলো এই বিমান মন্ত্রণালয়। এটা উনি কাউকে দেন নাই, উনি নিজে নিয়ন্ত্রণ করেন এই দপ্তর। ওনাকে জিজ্ঞাসা করা আমাদের দরকার যে এটা কেন উনি পারছেন না। আমরা এই প্রশ্নগুলো লাগাতার করছি, কোনো সুরাহা পাচ্ছি না। আমাদের নজর যায় আসিফ মাহমুদের দিকে, যে অন্য উপদেষ্টারা বিক্রি হতে পারে। তারে তো বসাইছিলাম যে সে এটা একটু প্রশ্ন করবে, এইভাবে কেন প্রবাসীদের কষ্ট দেওয়া হচ্ছে। নাহিদ তো একটা প্রশ্ন করবে যে কেন এইভাবে প্রবাসীদের কষ্ট দেওয়া হচ্ছে। না, তাদের কোনো ভ্রুক্ষেপ নাই। তারা সারাক্ষণ হলো আর্গুমেন্ট করছে নির্বাচন নাকি সংস্কার। আরে জনগণ নির্বাচন নাকি সংস্কার এই প্রশ্ন শুনতে চাই? জনগণ কিছু প্রত্যক্ষ বাস্তবায়ন চাই। যেটা করে দেখালাম যে শিক্ষক নিয়োগে 93% মেধায় নিয়োগ হবে, 84% কোটায় নিয়োগ হবে না। এইটা হলো সংস্কার। এইটা সরকার করে নাই। এটা সরকার করে নাই। এটা কোর্টে মামলা করে আমাদের করতে হয়েছে। সরকার আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোটায় নিয়োগ দিছে। আমরা এই সংস্কার করছি, বাধ্য করছি যে মেধায় নিয়োগই সিদ্ধান্ত। এটা গভর্নমেন্ট করে নাই। সুতরাং নাহিদ ভাই, আসিফ ভাই, সংস্কারের গল্প দিয়ে লাভ নাই, তোমরা করো নাই। এটা আমরা মামলা করে করা লাগলো। এটাই হলো বাস্তবতা। কি যেন বলে রিপন ভিডিও, এটাই বাস্তবতা। আই লাভ ইউ না কি যেন বলে, ঠিক আছে? তো সেই সঠিক, ঠিক আছে? তো যারা কান্নাকাটি করছেন এই শিক্ষক নিয়োগে, যে আপনার পরিবারের কাছে কি জবাব দিবেন, আপনার চাকরি একটা হলো না, ভাই আপনি যদি যোগ্য হন শিক্ষক হওয়ার জন্য, আপনার গ্রামের স্কুলের শিক্ষক হবেন, আপনি আবার পরীক্ষা দিবেন, আবার পরীক্ষা দিয়ে আবার একটু কষ্ট করে যাচাই করে আপনি আসবেন। আপনার চেয়ে ভালো একজন যদি থাকে আপনি পাইবেন না ভাই, সে ভালোটা পাবে। এটা আপনার রুটি রুজির দেখা দায়িত্ব এই দেশের, রাষ্ট্রের না। হ্যাঁ, রাষ্ট্রের দায়িত্ব না আপনাকে ওখানে যোগ্য না হওয়া সত্ত্বেও চাকরি দিয়ে আপনাকে বেতন দিবে, রুটি খাওয়াবে, ভাত দেবে, আপনি সে বেতন দিয়ে আপনার মায়ের চিকিৎসা করাবেন। এটা আমাদের মাথা ব্যথা না। এইটা ন্যায় বিচার না। ন্যায় বিচার হলো আমাদের সন্তানদের ভবিষ্যৎ, তারা যেন সঠিক শিক্ষা পায়, তারা যেন জ্ঞান শূন্য না হয়। জ্ঞান শূন্য মানুষ অসহায়। আমাদের সন্তানদেরকে অসহায় করে ফেলছে এরা, জ্ঞান না দিয়ে। তো এইগুলো আমাদের লড়াই। এই লড়াই চলবে। যখন ছাত্র অধিকার পরিষদে ছিলাম তখন একভাবে লড়াই করতাম। যখন ছাত্র অধিকার পরিষদ ছিল না তার আগে আরো অন্যভাবে লড়াই করতাম।
প্রথম লড়াই করতে গিয়ে অধিকার আদায়ে মার খাই। ওই যে 8 ব্যাংকের পরীক্ষা আছে না, বাংলাদেশ ব্যাংকের ভিতরে আমার ঢুকে বালিশ পেটা করে বাংলাদেশ ব্যাংকের কর্মচারী এবং স্টাফরা। অনেকে বলে তুই মার খাস, তোর লজ্জা হয় না। ঠিক আছে, আমি বাংলাদেশ ব্যাংকের ভিতরে মার খাইও আমার লজ্জা হয়নি, কারণ আমি ওইখান থেকে বের হয়ে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের দরজা ভেঙে ম্যানেজমেন্টের হেড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্টের হেড, তাকে টাইনা বের করে নিয়ে আসা পরীক্ষা বাতিলের সাইন করাইছিলাম। তো আমরা বিভিন্ন সময় মার খাই, এটা দেখে আবার বলে মায়ের খাস, তা লজ্জা হয় না। আমাকে তো যখন নিয়ে গেছিল, আমার এই বাসা থেকে নিয়ে গেছিল, সেই নিয়ে যাওয়ার সময় সবাই আমাকে বলছিল যে দেশের মালিকানা বুঝে নিতে আসছো, আমার পাশার নিচে ডিমের ছবি এডিট কইরা ডিম ঢোকে বাইর হয় ছবি দিয়ে বলছিল এবার ডিম খা তুই, ঠিক আছে, তোর পাশে গরম ডিম দিচ্ছে। তো আমাদের এগুলোতে লজ্জা হয় না। দেশের পরিবর্তনের জন্য আমরা লড়াই করতেছি। গতকালকে এখানে প্রেস ক্লাবের জায়গা দখল করে রাখছে, ওইটা উচ্ছেদ করতে গেছি, জনগণের প্রতিবাদের জায়গা রক্ষা করতে গেছি, হামলার শিকার হয়েছি। অনেকে বলছে তো লজ্জা হয় না, হকারদের হাতে মার খাইছিস। ওরা হকার না, ওরা হলো সন্ত্রাসী, ওরা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল। ওরা এখন এসে আবার জামাত হচ্ছে, বিএনপি হচ্ছে, সমন্বয়ক হয়ে এগুলো দখল করতেছে। ওরা সব সময় দখলবাজি। ওদের বিরুদ্ধে আমাদের লড়াই আওয়ামী লীগের সময় ছিল, এখনো আছে, সামনে যদি বিএনপি ক্ষমতা আসে তখনও চলবে। আমরা মার খাইছি, তো কি হয়েছে? হ্যাঁ, তো কি হয়েছে বলেন? ছোটবেলায় ভিডিও গেমস খেলতেছিলাম, আব্বা এসে কান ধরে টানে লেগে গেছে বাজারের মধ্যে, যে ভিডিও গেম খেলতেছি কেন, ঠিক আছে, তখনই লজ্জা পাইনি, ঠিক আছে। যাই হোক, তখনই হিসাব আলাদা। মানে আমার পরিবারও এরকম, যে অন্যায়ের বিরুদ্ধে আমি যখন ভিডিও গেমস খেলতাম আসক্ত হয়ে গেছিলাম। স্কুলের বন্ধুরা সবাই স্কুল শেষ করে এসে 1 টাকা 2 টাকা টিফিনের দিত, ওটা হলো না খাইয়া ভিডিও গেমস খেলতাম 2 টাকার 1 টাকা, ঠিক আছে। আর আমার নিয়ে দোকানদাররা খুব প্যারাই থাকতো, আমি 1 টাকার কয়েন দিয়ে গেম ওভার না হওয়া পর্যন্ত চলতাম, ঠিক আছে। 1 টাকার কয়েন দেওয়া মানে 25 মিনিটের একটা গেম ছিল। যখন যে কাজ করছি মনোযোগ দিয়ে করছি, ঠিক আছে। তো একদিন আব্বা খুব মারপিট করছে, মানে আব্বাও মারছে, আম্মাও মারছে। এরপর থেকে আর কখনো ভিডিও গেমস খেলিনি। আমাদের পারিবারিক শিক্ষাটা এরকম, যখন যেখানে অন্যায় মনে করেছে পরিবার আমাদেরকে সাবধান করেছে, আমরা সেই অন্যায় থেকে বিরত থাকছি, সেদিকে আর পা বাড়াই নেই, ঠিক আছে। শিক্ষা দিচ্ছে সিগারেট খাওয়া যাবে না, এখনো জীবনে কখনো সিগারেট মুখে তুলি নাই আমরা। হ্যাঁ, তো এইটা যাই হোক, ওগুলো বিষয় না। বিষয় হলো আমরা, আমাদের লড়াই চলবে। আমাদের বন্ধুরা আমাদের এক একে ছেড়ে চলে যাচ্ছে, আমাদের অনেক, আমি জানি না আমাদের অপরাধ কি। আমাদের কাছ থেকে চলে গেছে ফারুক হাসান, আমাদের কাছ থেকে চলে গেছে ইমাম ভাই, আমাদের কাছে চলে গেছে সুমন ভাই, আমাদের কাছ থেকে চলে গেছে গত 2 দিন আগে থোয়াইন চিংমং শাক। আমি জানি না, আমার জ্ঞাত দৃষ্টিস্বরে কোনো সময় তাদেরকে আমি কোনো অপমান করিনি, ইনসাল্ট করিনি, কখনোই না। উপরে আল্লাহ আছে, কখনোই করিনি। তারপরেও কেন চলে গেছে? আমাদের ভারতের আগ্রাসন বিরোধী লড়াইটা সব সময় ভাগ হচ্ছে বারবার। এখান থেকে কিছু অংশ নিয়ে অন্যরা চলে গেছে, এখানে আসে, লড়াই করে, বক্তব্য দেয়, সম্মানিত হয়, নেতা হয়ে যায়। তারপরে এখান থেকে অন্য দল আইসা আমাদেরকে এখান থেকে প্রলোভন দেখায় নিয়ে চলে যায়। আমরা প্রত্যেকটা মুহূর্তে একটু ভালো করলেই তারপরে এখানে ফোকাস হয় কেউ, তারপরে তাকে অন্য দল টাইনে নিয়ে যায়, ঠিক আছে। অবশ্যই বলতে পারবো যে 2018 সাল থেকে অনেকগুলো লিডারকে নিজ হাতে তৈরি করেছি, ঠিক আছে। তাদের উত্থানের পেছনে আমার অবদান রয়েছে, আমার কষ্টের ব্যবসার টাকা আছে, আমার দই বিক্রির টাকা আছে, আমার কম্পিউটারে টাইপিং এর দোকানের টাকা আছে, আমার মধু বিক্রির টাকা আছে, আম বিক্রির টাকা আছে। তো আমরা এখন আমজনতার দল, আমরা খুবই দুর্বল। আমাদের এই কাজগুলো বাস্তবায়নে আপনাদের দোয়া, সহযোগিতা চাই। আপনারা আমাদের সদস্য হয়ে সহযোগিতা করবেন, আমাদের প্রোগ্রাম বাস্তবায়নে সহযোগিতা করবেন। আমাদের বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়নে ফিন্যান্স প্রয়োজন হয়, আপনারা খোঁজ নেবেন তারিক ভাই এগুলো কিভাবে করছেন। এগুলো আপনাদের দায়িত্ব। আমাদেরকে শক্তি দেন, আমাদের জন্য দোয়া করেন, আমাদের সাপোর্ট করে, আমাদের স্ট্রেংথ বাড়ান। আমরা অনেক কিছু করতে চাই এবং সেই পথ চলাই, সবার সহযোগিতা চাই। আর শিক্ষক নিয়োগে যারা বঞ্চিত হলেন, নিজেদেরকে বঞ্চিত মনে করবেন না, ভালো করে পড়াশোনা করেন। যোগ্য শিক্ষক আমাদের লড়াই, আমরা আমাদের সন্তানকে অযোগ্য শিক্ষকের কাছে আমরা দেব না, এটা হলো কমিটমেন্ট। আসসালামু আলাইকুম।